তো আমরা তোমাদের ক্লাসে তো স্ট্রাকচারাল জিওলজি পোর্শনটা শুরু করেছিলাম, তাই না? জি না। হুম। কতটুকু পড়া হয়েছে একটু বলবা আমাকে তোমাদের সেকশনে? এগুলো মনে হয় হয়ে গিয়েছে না, এই যে ওভারটার্ন ফোল্ড এগুলো হয়ে গেছে তোমাদের, না? ক্লোজ ফোল্ড পর্যন্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ক্লোজ ফোল্ড পর্যন্ত হয়েছিল। ও ক্লোজ ফোল্ড পর্যন্ত হয়েছিল, আচ্ছা ঠিক আছে। তো আমরা শুরু করি। সেটা হলো এই যে ওপেন ফোল্ড ক্লোজ ফোল্ড জিনিসটা কি ছিল, কারোর কি আইডিয়া বা কারোর মনে আছে ওপেন ক্লোজ ফোল্ড জিনিসটা কি? আচ্ছা, তার আগে আমাকে বলো যে ফোল্ডিং জিনিসটা কি ছিল। ফোল্ড কি? কেউ বলতে পারবে ফোল্ড কি? ফোল্ড ফোল্ড। ম্যাম ওই যে বেন্ড হয়ে যে লেয়ার গুলো তৈরি হয়। আচ্ছা, হ্যাঁ ও মোটামুটি কাছাকাছি গিয়েছে। তো ফোল্ড হচ্ছে তোমার এমন একটা স্ট্রাকচার যেটা হচ্ছে তোমার কি হয়, কম্প্রেসিভ ফোর্সের কারণে বেন্ড হয়ে তোমার এক ধরনের স্ট্রাকচার তৈরি করে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফোল্ড। এখন ফোল্ড বিভিন্ন টাইপের হতে পারে, ফোল্ড কিভাবে তৈরি হয় সেটাও আমরা দেখেছি। আজকে আমরা শুরু করব হচ্ছে এই যে সিমিলার আর প্যারালেল ফোল্ড থেকে। সিমিলার আর প্যারালেল ফোল্ড কি? যেই টাইপের ফোল্ড গুলোর ক্ষেত্রে কি হয়, ডেপথের সাথে সাথে কোনো ধরনের কোনো চেঞ্জ হয় না। মানে ডেপথের সাথে সাথে তোমার তার থিকনেস বলো, উইথ বলো, হাই, সবকিছুই মোটামুটি সেম থাকে। মানে এই লেয়ার গুলোর কোনো ধরনের কোনো শুধুমাত্র বেন্ডিং বাদে আর কোনো ধরনের কোনো কি হয় না, চেঞ্জ হয় না। সেই ধরনের ফোল্ড গুলোকে আমরা বলে থাকি সিমিলার অথবা প্যারালেল ফোল্ড। আর এরপরে আসো ওভারটার্ন ফোল্ড জিনিসটা কি, ওভারটার্ন ফোল্ডটা কি? ওভারটার্ন ফোল্ডটা হচ্ছে ওভারটার্নড, এই কথাটার মানে কি বলো তো একটু? ওভারটার্ন মানে কি? ওভারটার্ন হয়ে যাচ্ছে কোনো জিনিস, তার মানে কি? বেশি বেন্ড হয়ে গেছে। মানে সে হচ্ছে কি হতে চাচ্ছে, তার অবস্থানে আর স্থির থাকতে চাচ্ছে না, সে ওখান থেকে একটু হেলে যেতে চাচ্ছে এরকম করে। সেটাকে আমরা বলছি হচ্ছে কি ওভারটার্ন। এখন ওভারটার্নিং ফোল্ডের ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে কোনো একটা লিম্ব, লিম্ব মানে তো আমরা বুঝি বাহু, ফোল্ড, তোমার হচ্ছে ফোল্ডের তো লিম্ব আছে তাই না, এই যে এটা একটা কি ফোল্ডের লিম্ব, তাই না? আবার এটাও কি একটা ফোল্ডের লিম্ব। তো ওভারটার্নিং ফোল্ডের ক্ষেত্রে কি হয়, ফোল্ডের যে কোনো একটা লিম্ব তোমার সে হেলে যেতে চায়, যে সে তার অবস্থানে থাকতে চাচ্ছে না, সেই অবস্থান থেকে আস্তে করে সে ইনক্লাইন্ড অবস্থায় চলে যেতে চাচ্ছে। এবং এটা কেন হয়, এটার কারণ হচ্ছে এই যে কম্প্রেসিভ ফোর্সটা আসে, যে কম্প্রেসিভ ফোর্সের কারণে দেখা যায় যে এই পাশের কম্প্রেসিভ ফোর্সটা মোটামুটি বা এইদিকের কম্প্রেসিভ ফোর্স, যে কোনো একদিকে কম্প্রেসিভ ফোর্স যখন বেশি থাকবে তখন সে কি হবে, তখন সে এরকম ওভারটার্ন বা তখন এখান থেকে সে হেলে যাওয়ার একটা পসিবিলিটি তার মধ্যে থেকে থাকে। এটাকে আমরা বলছি হচ্ছে কি ওভারটার্ন ফোল্ড। এখানে দেখো এই ফোল্ডটার একটু হচ্ছে বাস্তব উদাহরণ, সেটা হচ্ছে এই যে এই লিম্বটা বা এই বাহুটা তোমার কি হচ্ছে, সে একটু ইনক্লাইন হয়ে যাচ্ছে বা সে একটু হেলে যেতে চাচ্ছে। এটাকে আমরা বলছি হচ্ছে কি ধরনের ফোল্ড, ওভারটার্ন ফোল্ড। এরপরে আসো সেভারেন টাইপের ফোল্ড। সেভারেন টাইপের ফোল্ড আর নর্মাল ফোল্ডের মধ্যে পার্থক্য কি? নর্মাল ফোল্ডে তোমার এই যে এরকম কার্ভ যে তৈরি হয়, হ্যাঁ, সেই কার্ভ গুলো তোমার স্মুথ অবস্থায় থাকে, মানে এই জায়গায় খুব স্মুথলি বেন্ড হয় জিনিসগুলো। কিন্তু সেভারেন টাইপের ফোল্ডে কি হয়, এই কার্ভ গুলো আর স্মুথ থাকে না। দেখো এই কার্ভ গুলোর ক্রেস্ট বলো, ক্রেস্ট মানে শীর্ষ বলো, অথবা এটার হচ্ছে তোমার বটম বলো, হ্যাঁ, সবকিছুই কি হয়, সবকিছুই হচ্ছে তোমার এরকম অ্যাঙ্গুলার অথবা শার্প ক্রেস্টেড অবস্থায় থেকে থাকে। তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি ধরনের ফোল্ড, সেভরেন টাইপের ফোল্ড। এরপর আসো আইসোক্লিনাল টাইপের ফোল্ড কি?
আইসোক্লিনাল টাইপের ফোল্ডটা হচ্ছে নর্মাল ফোল্ডের মতনই, তোমার আপওয়ার্ড বেন্ডিং হবে, ডাউনওয়ার্ড বেন্ডিং হবে, কিন্তু ব্যাপারটা ঘটে থাকে কি এখানে, দেখো এখানে যে এই যে এইটু পোর্শন বেন্ড হয়েছে, হ্যাঁ, তার সাথে কিন্তু আরেকটু কন্টিনিউ করে আরেকটা হচ্ছে ডাউনওয়ার্ড বেন্ড হয় নাই, এখানে একটু আপওয়ার্ড বেন্ড হয়েছে, তার কিছু দূর পরে এসে আবার কি হয়েছে, এরকম ডাউনওয়ার্ড বেন্ড হলো, আবার কিছু দূর পরে গিয়ে দেখা যাবে কি এটা এটা হচ্ছে তোমার কি হচ্ছে, এরকম আপওয়ার্ড বেন্ড হচ্ছে। তো এখানে কাহিনী হলো আইসোক্লিনাল ফোল্ডের ক্ষেত্রে কি হয়, এই আপওয়ার্ড ডাউনওয়ার্ড বেন্ডিং যাই কিছু বলো না কেন, সেটা কি হবে, সেটা হচ্ছে তোমার এই যে একা একা তৈরি হবে, বা দেখা যাবে এক জায়গায় আপওয়ার্ড বেন্ডিং হচ্ছে, তার কিছু দূর পরে আবার ডাউনওয়ার্ড বেন্ডিং হচ্ছে, আবার কিছু দূর পরে আপওয়ার্ড বেন্ডিং হচ্ছে, আবার কিছু দূর পরে ডাউনওয়ার্ড বেন্ডিং হচ্ছে, কিন্তু এদের মধ্যে একটা সিমিলার, এদের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হলো এই যে আপওয়ার্ড বেন্ডিং হচ্ছে অথবা ডাউনওয়ার্ড বেন্ডিং হচ্ছে, এটা একটা আরেকটা সাপেক্ষে তোমার প্যারালেল অবস্থায় আছে, মানে এখানে যেরকম অবস্থায় আছে তার থেকে প্যারালালি এখানে এই জিনিসটা এভাবে অবস্থান করছে, এটাকে আমরা বলছি হচ্ছে তোমার আইসোক্লিনাল টাইপের ফোল্ড। আর ফ্যান ফোল্ডটা কি? ফ্যান ফোল্ড হচ্ছে এরকম এরকম শেপের যদি কোনো ধরনের কোনো ফোল্ড আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলে থাকি ফ্যান ফোল্ড। আর ফ্যান ফোল্ডের ক্ষেত্রে কি হয়, এই যে এরকম শেপ গুলো এরকম আপওয়ার্ডও হতে পারে, আবার এরকম ডাউনওয়ার্ডও এরকম তৈরি হতে পারে, আবার এরকম আপওয়ার্ড এরকম তৈরি হতে পারে, আবার হচ্ছে এরকম ডাউনওয়ার্ডও তৈরি হতে পারে। তো এই ধরনের ফোল্ডকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ফ্যান ফোল্ড, মানে ফোল্ডিং এর যেই বেন্ডিং পোর্শনটা সেটা হচ্ছে অনেক একটু বড় হয়ে থাকে বা অনেকখানি জায়গা জুড়ে থাকে। এই এরপরে আসো আরেক ধরনের ফোল্ড আমরা একটু দেখি। আমরা কি বুঝতে পারছি পড়াশোনা, নাকি না বুঝে একটু বসে আছি এরকম কিছু? বুঝতে পারছি ম্যাম। বোঝা যাচ্ছে? ম্যাম, হ্যাঁ ফ্যান বলেন। ফ্যান ফ্যানের ওই জায়গাটা বুঝিনি যে এটা শেপটা আসলে কেমন হবে। এটার শেপটা হচ্ছে এই যে এরকম, মানে আমরা আগে হচ্ছে এরকম স্মুথলি কার্ভ দেখি না, এটা জিনিসটা হচ্ছে এরকম করে কার্ভটা হবে। বোঝা গেছে? জি ম্যাম। এই আচ্ছা, এরপরে আসো ডোমস আর বেসিন। ডোমের কথা আমরা জানি না, ডোম চিনি, মানে গম্বুজ। জি ম্যাম, জি। হ্যাঁ, আর যদি বেসিনের কথা চিন্তা করি তার একটা বাটির কথা চিন্তা করতে পারি, একটা বাটি বাটিতে আমরা দেখি না, আমরা তোমার যে বোল অথবা বাটিগুলো ইউজ করি সেগুলোকে আমরা বেসিনের সাথে কল্পনা করতে পারি। তো এই এই টাইপেরও ফোল্ড হতে পারে। কিভাবে? দেখো আমরা যখন আগের সব ফোল্ড গুলো দেখেছিলাম কি সুন্দর করে এই যে এরকম করে জিনিসগুলো হয়েছিল না, বা এরকম লেয়ার গুলো, এখন কি হবে, এখন এই ডোম আর বেসিনের ক্ষেত্রে একটু দেখো, দেখো এই যে লেয়ার গুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা কি হয়েছে, এই দেখো এইটুক পোর্শন জুড়ে যদি আমি চিন্তা করি, তাহলে তারা আপওয়ার্ড দিকে কি করেছে, বেন্ড করেছে, শুধু একটা নির্দিষ্ট খণ্ড বা একটা নির্দিষ্ট জায়গা। এই দেখো এই যে এতটুক পোর্শন, হ্যাঁ, এতটুক পোর্শন, তুমি এটা কি, এটা হচ্ছে একটা ডোম টাইপের হচ্ছে তোমার ফোল্ড। তো এটা কি হয়, এটা একটা নির্দিষ্ট হচ্ছে গোলাকৃতির বা চারকোণাকৃতির কোন একটা জায়গাতে কি হয়, সে উপরের দিকে যদি বেন্ড হতে থাকে, দেখো এই লেয়ার গুলো কোন দিকে বেন্ড করেছে, উপরের দিকে বেন্ড করেছে, তখন যেই ধরনের হচ্ছে ফোল্ড তৈরি হয়ে থাকে তখন সেটাকে বলে থাকি হচ্ছে ডোম। আর বেসিনটা কি? বেসিন হচ্ছে এই যে লেয়ার গুলো হচ্ছে তোমার কি হচ্ছে, এই যে ডাউনওয়ার্ড বেন্ডিং হচ্ছে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বেসিন। এখন ডোমের ক্ষেত্রে কি হয় একটু দেখো, আমরা এখানে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছি উপরে সারফেসের ক্ষেত্রেও যদি চিন্তা করো, যে প্রথমে মনে করো হচ্ছে ডিপোজিশন হয়ে হয়েই তো তোমার এই লেয়ার গুলো তৈরি হয়েছে, বা ডিপোজিট তোমার হচ্ছে সেডিমেন্ট গুলো ডিপোজিট হয়ে হয়ে, বা যে কোনো
ছোট ছোট রক তোমার ডিপোজিট হয়েই তো এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। তা ডোমের ক্ষেত্রে কি হয়, ডোমের ক্ষেত্রে হচ্ছে তোমার মাঝখানে যে পোর্শনটা আমরা দেখতে পাই সেই পোর্শনে সর্বপ্রথম ডিপোজিশন প্রসেসটা হয়ে থাকে। তারপর আস্তে আস্তে মনে করো পরের লেয়ারে ডিপোজিট হলো, তারপরে এই পরের লেয়ারে এখানে ডিপোজিট হলো, তারপরে এখানে এই লেয়ারে ডিপোজিট হলো। সবার শেষে কি হয়, সবার শেষে হচ্ছে কর্নারে যেই ডিপোজিশনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সবচাইতে লাস্টে এই ডিপোজিশন প্রসেসটা হয়ে থাকে। এই জন্য বলা হয় যে মাঝখানে তোমার ডোমের ক্ষেত্রে ওল্ডেস্ট ফরমেশন তৈরি হয়ে থাকে, আর সবার শেষে হচ্ছে তোমার ইয়াংগেস্ট ফরমেশনটা তোমার সবার শেষে হয়ে থাকে, মানে কর্নারের দিকে। আর বেসিনের ক্ষেত্রে হচ্ছে তার উল্টাটা। বেসিনের ক্ষেত্রে কি হয়, বেসিনের ক্ষেত্রে তোমার এই মাঝখানের যে পোর্শনটা সেটা হচ্ছে সবার শেষে তোমার ডিপোজিশন প্রসেসটা হয়ে থাকে, বা এই লেয়ারটা প্রথমে ডিপোজিট হয়। মনে করো এই যে কর্নারের এই যে লেয়ারটা দেখতে পাচ্ছি, এই লেয়ারটা সর্বপ্রথম ডিপোজিট হলো, তারপরে এই লেয়ারটা ডিপোজিট হলো, তারপরে এই লেয়ার, তারপরে এই লেয়ার, এই লেয়ারটা হচ্ছে সর্বশেষে আমার ডিপোজিট হয়ে থাকে। কার ক্ষেত্রে, বেসিনের ক্ষেত্রে। এটা কি আমরা বুঝতে পারলাম এতটুকু? জি সবাইকে বুঝতে পেরেছি নাকি? জি ম্যাম। অন্যরাও একটু রেসপন্ড করো, তাহলে বোঝা যায় যে না, ক্লাসের মধ্যে তোমরা একটু কিছু হলেও শিখতে পারছো। তা না হলে একদমই মানে আমি বলে গেলাম আর তোমরা শুনে গেলা, জিনিসটা কোনো কাজে আসবে না। আচ্ছা, এরপর আসো ফোল্ডিং এর মেকানিজমটা কি, বা ফোল্ডিং কি, কিরকম কিভাবে তৈরি হয়। সেটা হচ্ছে আমরা যখন ফোল্ডিং প্রথমে পড়েছিলাম সেটার একটা শর্তই, সেটা হচ্ছে কি, আমরা কম্প্রেসিভ ফোর্স দিব, তারপরে তৈরি হয়ে যাবে হচ্ছে তোমার ফোল্ডিং। আর এই ফোর্স গুলো শুধুমাত্র কম্প্রেসিভ না, অন্যান্য ফোর্সও এখানে কাজ করতে পারে। কি কি ফোর্স কাজ করতে পারে একটু দেখি। সেটা হচ্ছে তোমার শুধু কম্প্রেসিভ আর ফোর্সই যে কাজ করবে তা নয়, এই ফোর্স গুলো আসে হচ্ছে ওই যে টেকটনিক প্লেটের মাধ্যমে বা টেকটনিক ফোর্সের মাধ্যমে। মানে আমাদের ভূপৃষ্ঠের নিচে একটা বড় জায়গা জুড়ে কি আছে, ছোট ছোট পাথরের খণ্ড আছে, যেগুলো কি হচ্ছে একটা আরেকটা সাপেক্ষে তোমার কি করছে, মুভ করছে। এই মুভাবল যে টেকটনিক প্লেট গুলো আছে, সেই টেকটনিক প্লেট গুলোর মাধ্যমে দেখা যায় যে তারা একটা আরেকটার সাথে যখন বাড়ি খায় তখনও এই ফোর্স কাজ করে, তখন কম্প্রেসিভ ফোর্স তৈরি হতে পারে। অথবা একটা প্লেট আরেকটা প্লেটের সাপেক্ষে যখন স্লাইড করে যে চলে গেল, তখন সেখানে শেয়ার ফোর্স ক্রিয়েট হলো। এইসব ফোর্সের কারণেই তোমার তৈরি হয়ে থাকে কি, ফোল্ডিং। আর এসব ছাড়াও কিছু নন টেকটনিক কাজকর্মের কারণেও তোমার এই ফোল্ড তৈরি হয়ে থাকে। যেমন এদের মধ্যে একটা উদাহরণ হচ্ছে দেখো, ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড মানে ভূমিধস। মানে মনে করো কোথাও কোনো ভূমিধস হলো, তাহলে কি হবে, তাহলে দেখা যাবে ওই জায়গাটা আর আগের মতো থাকবে না। ওই জায়গা হচ্ছে তোমার আর মানে মনে হবে যে কোথাও কোনো জায়গায় বেঁকে গিয়েছে, বা কোথাও কোনো জায়গায় হচ্ছে তোমার আঁকা বাঁকা তেরা এরকম অবস্থান তৈরি হতে পারে। তখন এই ল্যান্ডস্লাইডের কারণেও তোমার কি হতে পারে, এই ফোল্ডিংটা তৈরি হতে পারে। তো এই সব কারণেই অ্যাকচুয়ালি আমাদের ফোল্ডিংটা তৈরি হয়। এবং ফোল্ডিং যে আমরা যে ডিফাইন করব বা ফোল্ডিংটাকে যে তোমার আইডেন্টিফাই করব, সেটার জন্য আমরা এই যে এক্সিয়াল প্লেনের দ্বারা তাকে দুইটা ভাগে ভাগ করছি, তারপর তার লিম্ব গুলোর ক্রাইটেরিয়া গুলো কেমন, তারপরে তাকে একটা জোনে ডিভাইড করেছি, যেই জোনটাকে আমরা বলছি হচ্ছে হিঞ্জ জোন, যেখানে তোমার হচ্ছে হিঞ্জ লাইন থাকে। এগুলো হচ্ছে ইমাজিনারি পয়েন্ট। এই পয়েন্ট গুলোকে আমরা ডিনোট করে আমরা কি করতে পারি, এটার একটা মেকানিজম বা এটার একটা হচ্ছে তোমার মেকানিক্স আমরা হচ্ছে এখান থেকে ক্যালকুলেট করতে পারি। সেজন্য আমরা এই ফোল্ডিংটাকে এরকম কয়েকটা ভাগে আমরা ভাগ করে থাকি। এই আর এই জিনিসগুলো আমি গতদিনও বা তার আগের ক্লাসে আমি হচ্ছে জিনিসটা বুঝিয়েছি। মানে তোমাদের যেদিন স্ট্রাকচারাল জিওলজি ফার্স্ট ক্লাস ছিল, সেখানে এই যে এক্সিয়াল প্লেন কি, লিম্ব কি, হিঞ্জ লাইন কি, এগুলো সবকিছুই আমি মোটামুটি ওই দিন আমি টাচ করেছি, যদি মনে থাকে আর কি তোমাদের। আর এটা একটু রিডিং করে নিও, এখানে তেমন কঠিন কোনো কিছু নাই। এটা আমি যার কথাগুলো বললাম সেগুলোই মোটামুটি আছে। এই এই হচ্ছে আমাদের ফোল্ডের যতটুকু পোর্শন, সেগুলো আমরা এখান থেকে
এই এতটুকু পড়লেই চলবে। ফোল্ডের যে পোর্শনটা সেটা আমরা এই শীটটা থেকে পড়বো, এই যে সবুজ সবুজ যে শীটটা দেখতে পাচ্ছি এটা থেকে আমরা ফোল্ডের পোর্শনটুকু পড়বো। এরপরে আমাদের আজকে আরেকটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে ফল্ট। এই শীটটা কি তোমাদের ক্লাসে পেয়েছো? তোমরা একটু দেখবা কষ্ট করে। জি ম্যাম। আমি একটু রাতেই দিয়েছিলাম তো, সেজন্য জি তোমরা ম্যাম, ওটা আপলোড করা হয়েছে। হ্যাঁ আপলোড করেছি না? আচ্ছা ঠিক আছে। দেখো তো ফল্টের যে ক্লাসিফিকেশন বা ফল্ট জিনিসটা কি সেটা আগে আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আসলে আমরা ফল্ট থেকে শুরু করব। তা ফল্ট জিনিসটা কি? হ্যাঁ, সেটা হলো যদি সিম্পল ভাষায় একটু বোঝাতে চাই সেটা হচ্ছে এটা একটা আস্ত পাথরের খণ্ড বা আস্ত একটা টুকরা আমরা দেখতে পাচ্ছি, তাই তো? বা আস্ত একটা তোমার আর্ট সারফেসের একটা ভাগ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এটার যদি কোনো একটা জায়গা থেকে এরকম একটা জিনিস তৈরি হয় বা ফাটল ধরে, সেই ফাটলটাই কি হয় দেখা যায়, মনে করো এটার মাঝ বরাবর এটা ফাটল ধরলো। হ্যাঁ, ফাটল ধরার পর তখন দুইটা পাথরের খণ্ডে সে বিভক্ত হয়ে যায়। আর দুইটা পাথরের খণ্ডে বিভক্ত হবার ফলে কি হয় দেখা যায়, এই যে এটা একটা পাথরের খণ্ড আর এটা আরেকটা কি পাথরের খণ্ড, এরা একজন আরেকজনের সাপেক্ষে কি করতে পারে, মুভ করতে পারে। আর মুভ করলেই কি হয়, কেউ নিচে যাবে কেউ উপরের দিকে থাকবে। তখন কি হয়, তখন এই জায়গাটায় একটা তোমার ক্ষত তৈরি হয় বা একটা জায়গায় জায়গাটায় ফাটল তৈরি হয়। এই যে দুইটা পাথরের খণ্ড বা দুইটা জিনিস একটা আরেকটা সাপেক্ষে মুভ করার ফলে যেই ফ্র্যাকচারটা তৈরি হলো বা যেই হচ্ছে তোমার ক্ষতটা তৈরি হলো, সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে তোমার কি ফল্ট। আমি কি বোঝাতে পারলাম? ম্যাম আরেকবার একটু প্লিজ। হ্যাঁ, মনে করো একটা মাটির খণ্ড নিলা, ঠিক আছে? এখন মাটির খণ্ডটা বেশ শক্ত, ধরে নাও। তো ওটার কি হলো, ওটার মাঝ বরাবর কোন একটা জায়গা থেকে জিনিসটা ফাটল ধরে গেল এবং ফাটলটা যতটুকু ওই মাটির খণ্ডটা যতটুকু ডেপথ, সেই ডেপথ বরাবর পুরোটুকুই হচ্ছে সেই ক্ষতটা তৈরি হলো। তাহলে কি হবে, ওই মাটির টুকরাটা তোমার মাঝ বরাবর যে ক্ষত হলো, তাহলে একটা আরেকটা টুকরার পাশে কি হবে, তারা একজন আরেকজনের সাপেক্ষে মুভ করতে পারবে না। মনে করো এই যে একটা পাথরের খণ্ডের কথা চিন্তা করো। হ্যাঁ, এখন এই পাথরের খণ্ডটার মাঝ বরাবর মনে করো একটা ফাটল ধরলো, ধরার পরে কি হবে, এই পাথরের খণ্ড দুইটা কি দুইটা ভাগে ভাগ হয়ে গেল না, তাই না? জি ম্যাম। যেটা আমি বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আহ আমি প্রথম থেকে আরেকবার একটু শুরু করি। হ্যাঁ, জিনিসটা এত কঠিন কিছু নয়। হুম, তো প্রথমে যদি একটা বড় পাথরের টুকরাকে আমরা চিন্তা করি এবং মনে করো তার মাঝ বরাবর সে ফাটল ধরলো, এবং ফাটলটা কত দূর পর্যন্ত ধরলো, শুধুমাত্র একটা উপরে সারফেসে ফাটল ধরলো তা না, যতটুকু ডেপ বরাবর হচ্ছে তোমার এই পাথরের টুকরাটা আছে সেই ডেপ বরাবর এটা ফাটল ধরলো। এখন তাহলে কি হলো, এই পাথরের টুকরাটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল না? সেটা কি বুঝতে পেরেছো? জি ম্যাম।
হ্যাঁ, এই যে দুটা ভাগে ভাগ হয়ে গেল, তাহলে কি করবে? মনে করো এই পাথরের খণ্ড আর এই পাথরের খণ্ডটা তোমার একটা আরেকটা সাপেক্ষে কি করবে? মুভ করবে না? জি ম্যাম। হ্যাঁ, এই যে মুভ করার ফলে তোমার একটা জায়গায়, এই জায়গাটায় একটা গ্যাপ তৈরি হয়ে গেল না? মনে করো আগে এখানে কি ছিল? পাথর ছিল। এখন কি এখানে পাথর আছে? সেই পাথরটা তো নিচে নেমে আসছে। তাহলে এই জায়গায় কি একটা গ্যাপ তৈরি হয়ে গেল না? ইয়েস ম্যাম। জি। হ্যাঁ, এই যে গ্যাপটা তৈরি হলো এটাকেই আমরা বলছি হচ্ছে ফল্ট। বোঝা গেল এখন? মাঝখানে যদি গ্যাপ তৈরি হয় তাহলে মাঝখানে বলতে? মানে দুইটা পাথরের মাঝখানে, মানে এটা তো ম্যাম বাইরে, দুইটা পাথরের একটু বাইরের দিকে হয়েছে, যদি না, দুইটা এটা মাঝখানে বাইরের একদম দিকে না। মাঝখানে হবে। বাইরের দিকে না, তুমি একটা মাঠের কথা চিন্তা করো। হ্যাঁ, মাঠের মধ্যে তুমি অনেক সময় ফাটল দেখতে পাও না? ইয়েস ম্যাম। তো ওই ফাটল গুলোই হচ্ছে ফল্ট বলতে পারো। বোঝা গেছে? মানে দেখা যাবে যে এক সাইডের মাটি একটু ডেবে আছে, আরেক সাইডের মাটি একটু উপরের দিকে উঠে আছে। তাহলে কি দেখতে পাচ্ছ? তাহলে তুমি একটা ফাটল দেখতে পাও না? এটাই হচ্ছে ফল্ট, তাছাড়া আর কিছুই না। ফল্ট মানে একটা ক্ষত তৈরি হওয়া। এই বোঝাতে পারলাম আমি নাকি? মোটামুটি কি জি বুঝতে ম্যাম। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, জি ম্যাম বুঝছি। এখন ফলটা তোমার কত দূর পর্যন্ত হতে পারে? ফলটা যদি তোমার এরকমও হতে পারে যে কয়েকশো মিটার ডেপথ পর্যন্ত বা কয়েকশো মিটার লেন্থ পর্যন্ত তোমার এই ফলটা তৈরি হতে পারে। মনে করো একটা বড় জায়গায়, সেটার যে শুধুমাত্র একটা নির্দিষ্ট পোর্শনে ফল্ট হবে তা না, সেটা তোমার হচ্ছে অনেক দূর পর্যন্ত, কয়েকশো মিটার পর্যন্ত, মনে করো অনেক দূর পর্যন্ত, অথবা কয়েক সেন্টিমিটারও তোমার কি হতে পারে? এই ফলটা তৈরি হতে পারে। তো ফল জিনিসটা হচ্ছে তোমার ফল্ট জিনিসটা হচ্ছে তোমার লেন্থ বরাবর জিনিস, এটা তো তৈরি হয়ে থাকে। তো দেখা যায় যে এটার কয়েকশো মিটার থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত তোমার এই ফল্টি জোনটা তৈরি হয়ে থাকবে, ডিপেন্ডিং অন তোমার কতটুকু ফোর্স সেই জায়গায় ক্রিয়েট হয়েছে, বা কতখানি সেই জায়গায় মাটি সরে গিয়েছে, বা কতখানি পাথর সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গিয়েছে, তার উপর ডিপেন্ড করে আমরা এই ফলটাকে ডিফাইন করতে পারি যে এত থেকে এত দূর পর্যন্ত তোমার ফলটা তৈরি হয়েছে। এই আর ফল আমাদের ইঞ্জিনিয়ারিং ভিউতে কেন জানা দরকার সেটা আমাদের একটু জেনে নেই। সেটা হচ্ছে, তুমি মনে করো কোন একটা জায়গায় কনস্ট্রাকশন করতে যাচ্ছ, সেখানে তোমার ব্রিজ কনস্ট্রাকশন হতে পারে, বিল্ডিং হতে পারে, ড্যাম অথবা পাওয়ার প্ল্যান্ট, যে কোনো কিছুই হচ্ছে, তুমি এই কনস্ট্রাকশনটা করতে পারো। এখন সাপোজ ধরে নাও যে ওই জায়গাটায় বড় একটা ফল্ট আছে। আর ফল্ট থাকা মানেই কি? সেই প্লেনটা বা সেই পোর্শনটা কি উইক অবস্থায় আছে না স্ট্রং অবস্থায় আছে বলো তো? উইক অবস্থায়। হ্যাঁ, উইক অবস্থায় আছে। এখন ওই যে উইকনেস যেই জায়গাটায়, সেখানে যদি তুমি একটা কোনো কনস্ট্রাকশন করে ফেলো, আর সামহাও সেই জায়গার যদি মাটি ধাপ করে সরে যায়, বা ওই যে ল্যান্ডস্লাইড টাইপের কোনো কিছু ঘটে থাকে, তখন কি ওই জায়গায় স্ট্রাকচারটা টিকে থাকবে? না, ওখানে স্ট্রাকচারটা টিকে থাকবে না। ওখান থেকে কি হবে? মনে করো এই যে এখানে, এই যে এখানের ফিগারটা আমরা একটু দেখি। তুমি উপর থেকে মনে করো দেখতে পাচ্ছ যে এটা একটা সলিড বস্তু, হ্যাঁ? তো তুমি এই জায়গাটায় সুন্দর করে কি করতে পারবা? স্ট্রাকচার তৈরি করতে পারবা। কিন্তু এই পোর্শনে বা এই জায়গাটায় তুমি যদি স্ট্রাকচার তৈরি করো, মনে করো এই জায়গায় একটা ব্রিজ তৈরি করলা, হ্যাঁ? তাহলে কি হবে বলো তো? এই জিনিসটা তো নিচের দিকে নেমে যাচ্ছে, এই এই খণ্ডটা, এই পাথরের খণ্ডটা। তাহলে এই ব্রিজটা কি স্টেবল অবস্থায় থাকবে, নাকি হচ্ছে তোমার জিনিসটা পড়ে যাবে বা ভেঙে যাবে? ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে যাবে, এক্স্যাক্টলি। তো ফল্টি জোন আমাদেরকে কি করতে হবে? আগে থেকে আইডেন্টিফাই করতে হবে যে আমার এই জায়গাটায় তোমার ফলটা আছে কি নাই। তাহলে আমরা ওখানে তোমার হচ্ছে যে ডিসিশন নিতে পারবো, হ্যাঁ, যে হ্যাঁ
এখানে আমার এই কনস্ট্রাকশনটা করতে পারবো, এখানে এই কনস্ট্রাকশনটা করতে পারবো না। এখন আসো, এই যে ফল্ট ফল্ট অনেক কথা বললাম, ফল্টের কিছু পার্ট আছে, এই পার্ট গুলো আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে যেই সারফেস বরাবর, কোন একটা সারফেস বরাবরই তো তোমার এই দুইটা বস্তু একটা আরেকটা সাপেক্ষে কি করতে পারে, মুভ করতে পারে। মুভটা কিরকম, একটা আরেকটা সাপেক্ষে কি একজন আপওয়ার্ড মুভ করবে, একজন কি ডাউনওয়ার্ড মুভ করবে। তো যেই প্লেনটার সাপেক্ষে, প্লেন মানে তো আমরা বুঝি তাই না, তল, যেই তলটার সাপেক্ষে এই বস্তুটা প্লাস এই দুইটা বস্তু একটা আরেকটা সাপেক্ষে মুভ করে, সেই তল বা সেই প্লেনটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, ফল্ট প্লেন। ক্লিয়ার? Yes, ma'am. হ্যাঁ, ফল্ট প্লেন জিনিসটা তাহলে বুঝলাম। এরপর আসো হ্যাঙ্গিং ওয়াল কি আর ফুট ওয়াল কি। এটা হচ্ছে আপেক্ষিক, হ্যাঙ্গিং ওয়াল আর ফুট ওয়ালটা আপেক্ষিক। এখানে হচ্ছে যেই ফিগারটা দেখানো হয়েছে এর উল্টা ফিগারও হতে পারে। মানে জিনিসটা হচ্ছে তোমার হ্যাঙ্গিং ওয়াল বলতে যেটাকে আমরা বুঝে থাকি, যে মনে করো এই যে ওয়ালটা দেখতে পাচ্ছি, এই যে এই জায়গাটা বা এই টুকরা যেটা দেখতে পাচ্ছি, আর এটা যেটা দেখতে পাচ্ছি, এটা ডাউনওয়ার্ড মুভ করেছে, মুভ করার ফলে কি অবস্থায় আছে, মাটির এই জায়গাটায় তোমার রেস্টিং অবস্থায় আছে, বা এখানে রেস্ট করছে, বা এটা ঝুলন্ত অবস্থায় আছে। তো তোমার দেখা যাবে ফল্টের ক্ষেত্রে তোমার দুইটা খণ্ডর মধ্যে যেই খণ্ডটা তোমার মোটামুটি হ্যাঙ্গিং অবস্থায় থাকে, মানে এটাকে যদি তুমি একটা স্ট্যাবল ধরো আর এটা নিচের দিকে সরে গিয়েছে, তার মানে এটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। যেই পোর্শনটা তোমার হ্যাঙ্গিং অবস্থায় থেকে থাকে সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে তোমার হ্যাঙ্গিং ওয়াল। আর হ্যাঙ্গিং ওয়ালের বিপরীত যে পোর্শনটা থেকে থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, ফুট ওয়াল। হ্যাঙ্গিং আর ফুট ওয়াল ব্যাপারটা কি বুঝাতে পারলাম নাকি? হুম, হ্যাঁ কি না জি বলো, ম্যাম। যে বুঝি বুঝি নাই বা বুঝেছি। বুঝেছি। আচ্ছা, আচ্ছা। তো এই যে একটু আগে বললাম যে দুইটা প্লেনের একটা প্লেনের সাপেক্ষে এই দুইটা বস্তু কি করছে, মুভ করছে। এই যে মুভমেন্টটাকে আমরা হচ্ছে ডিসক্রাইব করতে পারি কিভাবে, একটা ফল্ট প্লেনের সাপেক্ষে যে কোন দিকে মুভ করছে, সে আপওয়ার্ড ডাউনওয়ার্ড মুভ করছে, নাকি পাশাপাশি মুভ করছে, নাকি দুইটাই একসাথে ঘটছে, যে আপওয়ার্ড ডাউনওয়ার্ডও মুভ করছে, আবার হচ্ছে তোমার পাশাপাশিও দুইটা বস্তু মুভ করছে। তাহলে তার উপর ডিপেন্ড করে এই যে মুভমেন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, স্লিপ। এই যে মুভমেন্টটার যে ডেসক্রিপশনের যে প্রসেসটা, সেটাকে আমরা বলে থাকি স্লিপ। স্লিপের মাধ্যমে আমরা কি করতে পারি, যে ফল্টটা বা একটা ফল্টি জোন বা একটা ফল্ট প্লেনের সাপেক্ষে তোমার দুইটা বস্তু কি করছে, একটা আরেকটা সাপেক্ষে যে মুভ করছে, মুভমেন্টটা কি হতে পারে, আপওয়ার্ড ডাউনওয়ার্ড মুভমেন্টও হতে পারে, তোমার কিরকম হতে পারে, তোমার সামনে পিছনেও জিনিসটা মুভ করতে পারে। মানে দুইটা পাথরের টুকরাকে তুমি যদি নাও, তাহলে তুমি উপর নিচেও মুভ করতে পারবা, আবার হচ্ছে পাশাপাশিও মুভ করতে পারবা না, আবার দুইটা একসাথেও হতে পারে, যে উপরে নিচেও মুভ করছে অ্যাজ ওয়েল অ্যাজ পাশাপাশিও মুভ করছে। তো সেগুলো যে এই মুভমেন্টের যে এই প্রসেসটা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি, স্লিপ। হ্যাঁ, এই যে আমি এতক্ষণ এই যে তোমার দুইটা ব্লকের যে মুভমেন্টের প্রসেস, এই যে উপরে নিচেও মুভ করতে পারবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সামনে পিছেও মুভ করতে পারবে। এই যে অথবা তোমার এরকমও তৈরি হতে পারে যে দেখো এখানের ক্ষেত্রে কি হচ্ছে, এটার এই দুইটা ব্লকের ক্ষেত্রে একটু চিন্তা করো, এরা উপরে নিচে মুভ তো করছেই, অ্যাজ ওয়েল অ্যাজ আবার কোন দিকে মুভ করছে দেখো তো, এই যে উপরেও মুভ করছে, এটা নিচের দিকে আছে, আবার এরা এদিকেও মুভ করে গেল, আবার এটা এদিকেও মুভ করলো। এটা কি বুঝেছো, এই দুটো এই ব্লকের মুভমেন্টটা দেখতে পাচ্ছো? জি ম্যাম। হ্যাঁ। তো এই যে মুভমেন্টটা, এটাকেই আমরা বলছি হচ্ছে কি,
এটাকেই বলছি হচ্ছে স্লিপ। ক্লিয়ার? এতটুক তো বুঝলাম তাহলে এখন। জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আসো এই স্লিপকে আবার হচ্ছে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার ডিপ স্লিপ, একটা হচ্ছে স্ট্রাইক স্লিপ, আরেকটা হচ্ছে তোমার অবলিক স্লিপ। তো ডিপ স্লিপ কোনটা? ডিপ স্লিপ হচ্ছে দুইটা ব্লক যখন একটা আরেকটা সাপেক্ষে আপওয়ার্ড ডাউনওয়ার্ড মুভ করে থাকে, তখন সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার ডিপ স্লিপ, বা সেই ধরনের মুভমেন্টটাকে বলে থাকি ডিপ স্লিপ। আচ্ছা, এরপরে আসো এই যে পাশাপাশি যে মুভ করছে, এটারও একটা নাম আছে, দুইটা ব্লক একটা আরেকটা সাপেক্ষে। এটার নাম কি বলো তো? এটার নাম হচ্ছে স্ট্রাইক স্লিপ। এই বা এই ধরনের ফলটাকে বলে থাকি স্ট্রাইক স্লিপ ফল্ট। সেটা হচ্ছে তোমার একটা আরেকটা সাপেক্ষে কি লেফট দিকেও মুভ করতে পারে অথবা রাইট দিকেও মুভ করতে পারে। তো এটার উপর ডিপেন্ড করে আমরা এখানে কি বলে থাকি, এটাকে বলে থাকি হচ্ছে তোমার স্ট্রাইক স্লিপ ফল্ট, মানে পাশাপাশি যখন মুভমেন্ট হচ্ছে। আর যখন দুইটার কম্বিনেশন হচ্ছে, যে তোমার জিনিসটা হলো উপরে নিচেও মুভ করছে পাশাপাশিও মুভ করছে, তখন সেই ধরনের ফলটাকে আমরা বলে থাকি বা সেই ধরনের স্লিপটাকে বলে থাকি হচ্ছে অবলিক স্লিপ। এটা কি বুঝলাম? জি ম্যাম। হুম। আর নেট স্লিপটা কি? নেট স্লিপ বা ট্রু ডিসপ্লেসমেন্ট কি? ট্রু ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার যতটুকু পরিমাণ অ্যাকচুয়াল ডিসপ্লেস হয়েছে তার নিজস্ব জায়গা থেকে। তো এখানে নেট স্লিপ বলতে কতটুকু বোঝায় এই ফল্টের ক্ষেত্রে? এই ফল্টের ক্ষেত্রে দেখো, এই যে সে কতটুকু, এই যে আমি যতটুকু পোর্শন কি করেছি অ্যারো দিয়েছি, অ্যারোর মধ্যে আটকে রেখেছি, হ্যাঁ? বা তোমাদেরকে আরেকটু ইজি করে দেই, সেটা হচ্ছে সে মুভ করেছে কি এইটুকু পোর্শন মুভ করেছে না একটা আরেকটা সাপেক্ষে, তাই না? জি ম্যাম। হ্যাঁ। তো এই যে যেই ডিস্টেন্সটা, এটাকেই আমরা বলছি হচ্ছে তোমার কি নেট স্লিপ বা ট্রু ডিসপ্লেসমেন্ট, বা এতটুকু পোর্শন অ্যাকচুয়াল তোমার এই একটা ব্লক আরেকটা ব্লকের সাপেক্ষে ডিসপ্লেস হয়েছে, এই এটাকে আমরা বলছি হচ্ছে নেট স্লিপ। আচ্ছা, এখন আমরা একটা অফসেটের মাধ্যমে বা একটা হচ্ছে তোমার ইনক্লাইনেশন একটা লাইনের মাধ্যমে বা তোমার হচ্ছে কোনো একটা অফসেটের মাধ্যমে আমরা কি করি, এই ফল্টি যে সারফেসটা বা ফল্টি যে জোনটা সেটাকে আমরা ডিনোট করে থাকি। তো এখানে একটু দেখো, খেয়াল করো, এই যে হলুদ যে পোর্শন গুলো দেখতে পাচ্ছি, তাই না? হলুদ হলুদ যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, যে লাইনটা, এই লাইনটার মাধ্যমে আমরা কি করতে পারি, এই ডেসক্রাইব করতে পারি যে আমার কতটুকু পরিমাণ ফল্ট হয়েছে বা কতটুকু পরিমাণ সে ডিসপ্লেস হয়েছে, সেই জিনিসটাকে আমরা এখান থেকে ডিসক্রাইব করতে পারি। তো এটাকেই আমরা বলে থাকি কি, বলে থাকি হচ্ছে সেপারেশন। সেপারেশন মানে এই ব্লকটা এই ব্লক থেকে কতটুকু পরিমাণ কি হলো, সেপারেট হয়ে গেল। তো এটাকে আমরা কি করি, এই সেপারেশনের যে লাইনটা সেটাকে আমরা মোটামুটি কিভাবে ধরে নেই, সেটাকে মোটামুটি এই যে ইনক্লাইন্ড অবস্থায় ধরে নেই। দেখো, এখান থেকে শুরু হয়েছে ব্যাপারটা, কিন্তু আসলে সেপারেট হয়েছে কতটুকু, এতটুকু পোর্শন সেপারেট হয়েছে না, জি ম্যাম। বা ডিসপ্লেস হয়েছে, যেটাই বলতে পারি। তো এটাকে আমরা ইনক্লাইনেশন একটা লাইন দ্বারা প্রকাশ করতে পারি। তো আমরা ওই যে মেকানিক্সে মনে হয় দেখেছিলাম যে একটা ইনক্লাইন কোনো বল থাকলে সেটাকে আমরা কি করতে পারি, একটা হরাইজন্টাল বল অথবা একটা ভার্টিক্যাল ডিরেকশনে তাকে কি করতে পারি, ভাগ করে ফেলতে পারি, পারি না? জি ম্যাম। দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। এখন এই যে ইনক্লাইন প্লেনটাকে আমরা যে দুইটা কম্পোনেন্টে ভাগ করলাম, একটা হচ্ছে তোমার হরাইজন্টাল কম্পোনেন্ট, আরেকটা তোমার কি ভার্টিক্যাল কম্পোনেন্ট। এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট বলো আর হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট বলো, এই দুইটা কম্পোনেন্টের আবার নাম আছে। সেটার কি, যে হরাইজন্টাল কম্পোনেন্টটা আমরা সেপারেশনের ক্ষেত্রে দেখতে পাই সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হিপ। আর যেটা হচ্ছে তোমার ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা দেখতে পাই সেটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার কি থ্রো। ঠিক আছে? এখন অ্যান্ডারসন নামে একজন লোক, তিনি কি করেছে, তিনি ফল্টকে তিনটা ভাগে ভাগ করেছে।
একটা হচ্ছে তোমার নর্মাল টাইপের ফল্ট, একটা হচ্ছে তোমার থ্রাস্ট টাইপের ফল্ট, আর একটা হচ্ছে রেঞ্জ ফল্ট। তো আমরা 3 ধরনের ফল্টেরই কি করব, বিশদ বিবরণ আমরা পড়ব। তো আজকে কি এগুলো শুরু করব নাকি নেক্সট দিন শেষ করে দিব? মানে নেক্সট দিন ম্যাম আমাদের আজকে তো আর 6 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে